হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা গ্র্যাজুয়েশনের আধুনিক ইউরোপ জীবন মুখোপাধ্যায় বই থেকে ভিয়েনার সম্মেলন সম্পর্কে পড়াবো। 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই ভিয়েনার সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহলে ভিয়েনার সম্মেলন হয় 1815 খ্রিস্টাব্দে। 1815 খ্রিস্টাব্দে কোথায় হয়? অস্ট্রিয়ায়। দেখো, এই সম্মেলনের সভাপতি ছিল মেটারনিখ। এই মেটারনিখ ছিল অস্ট্রিয়ার চ্যান্সেলর। তাহলে অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখ ছিলেন 1815 খ্রিস্টাব্দে ভিয়েনার সম্মেলনের সভাপতি। এই সম্মেলনে দুটি দেশ নাম রাখব, পোপ ও তুরস্ক। কী বললাম? পোপ ও তুরস্ক যোগদান করেনি। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে 1815 খ্রিস্টাব্দে কারা অংশগ্রহণ করেনি? তোমরা বলবে পোপ ও তুরস্ক। এই সম্মেলনে ইউরোপের প্রায় বিভিন্ন দেশ অংশগ্রহণ করলেও এই সম্মেলনে 4টি দেশ, কয়টি বললাম? 4টি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 4টি দেশ হলো, দেখো, এই 4টি দেশের মধ্যে ছিল অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড। তাহলে 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে সম্মেলন হয়, সেই সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশ অংশগ্রহণ করলো। এই সম্মেলনে 4টি দেশ, এই অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 4টি দেশকে একসঙ্গে বলা হয় চার প্রধান। কি বললাম? চার প্রধান বা বিগ ফোর। চার প্রধান বিগ ফোর কাদেরকে বলা হয়? অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া আর ইংল্যান্ডকে। এবার আমরা দেখব যে এই ভিয়েনার সম্মেলনে অস্ট্রিয়া থেকে কে অংশ নিয়েছিল, প্রাশিয়া থেকে কে অংশ নিয়েছিল, রাশিয়া থেকে এবং ইংল্যান্ড থেকে কে অংশ নিয়েছিল। দেখো, অস্ট্রিয়া থেকে অংশগ্রহণ করেছিল রাজা প্রথম ফ্রান্সিস, আর চ্যান্সেলর ছিল মেটারনিখ। আর এই অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখ ছিল ভিয়েনার সম্মেলনের সভাপতি। দেখো, প্রাশিয়া থেকে অংশগ্রহণ করেছিল রাজা তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম। মন্ত্রী ছিল হার্ডেনবার্গ ও হামবোল্ট। দেখো, তাহলে প্রাশিয়া থেকে কোন রাজা অংশগ্রহণ করেছিল? তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম। অবশ্যই এই নামটা আমরা মনে রাখবো। দেখো, এবার আমরা দেখব রাশিয়া থেকে কে অংশগ্রহণ করেছিল। দেখো, রাশিয়া থেকে অংশগ্রহণ করেছিল যার প্রথম আলেকজান্ডার এবং মন্ত্রী ছিল
নেসেল রোড, নেসেল রোড। দেখো, তাহলে ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিল? জার প্রথম আলেকজান্ডার এবং মন্ত্রী নেসেল রোড। এই ভিয়েনা সম্মেলন হয়, সেই সম্মেলনে সবচেয়ে প্রধান ভূমিকা পালন করেছিল মেটারনিক। মেটারনিকের পরে স্থান ছিল জার প্রথম আলেকজান্ডার। অবশ্যই আমরা মনে রাখব। দেখো, এরপর ইংল্যান্ড থেকে অংশ নিয়েছিল ক্যাসালরি। ক্যাসালরি। তাহলে আমরা কি শিখলাম? যে ভিয়েনা সম্মেলনে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী কে ছিল? মেটারনিক। পাশিয়া থেকে কে অংশগ্রহণ করে? তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম। রাশিয়া থেকে অংশগ্রহণ করে জার প্রথম আলেকজান্ডার। ইংল্যান্ড থেকে অংশগ্রহণ করে মন্ত্রী ক্যাসালরি। দেখো, এই 1815 খ্রিস্টাব্দে যে ভিয়েনা সম্মেলন হয়, এই সম্মেলনে বিভিন্ন আলাপ আলোচনার ভিত্তিতে 3টি নীতি নেওয়া হয়। কয়টি নীতি? 3টি। ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি। তাই ভিয়েনা সম্মেলনে কয়টি নীতি নেওয়া হয়? 3টি। এখন ন্যায্য অধিকার নীতি, ন্যায্য অধিকার নীতি, অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, আর শক্তি সাম্য নীতি। শক্তি সাম্য নীতি। এবার আমরা এই ভিয়েনা সম্মেলনের 3টি নীতি, ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি ও শক্তি সাম্য নীতি নিয়ে আলোচনা করব। দেখো, ন্যায্য অধিকার নীতির উদ্দেশ্য ছিল যে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স সহ ইউরোপের যে দেশে যে বংশ রাজত্ব করত, সে দেশে সেই বংশ ফিরে নিয়ে আসা। এই ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সে বুর্ব বংশ ফিরে নিয়ে আসা হয়। কি বংশ বললাম? বুর্ব বংশ। এই বুর্ব বংশের রাজা হয় অষ্টাদশ লুই। অষ্টাদশ লুই। দেখো, স্পেন, নেপলস, সিসিলিতে প্রতিষ্ঠা হয় বুর্ব বংশের অন্য শাখা। অন্য শাখা। সার্ডেনিয়া পিডমন্ডে প্রতিষ্ঠা হয় স্যাভয় বংশ। তো স্যাভয় বংশ কোথায় প্রতিষ্ঠা হয় ন্যায্য অধিকার নীতি অনুসারে? তোমরা বলে সার্ডেনিয়া পিডমন্ডে। দেখো, হল্যান্ডে প্রতিষ্ঠা হয় অরেঞ্জ বংশ। অরেঞ্জ বংশ। দেখো, তাহলে ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সে কোন বংশ প্রতিষ্ঠা হয়? বুড়ো বংশ। এবং বুড়ো বংশের রাজা হয় অষ্টাদশ লুই। স্পেন, নেপলস, সিসিলিতে প্রতিষ্ঠা হয় বুর্ব বংশের অন্য শাখা। সার্ডেনিয়া পিডমন্ডে প্রতিষ্ঠা হয় স্যাভয় বংশ। হল্যান্ডে কি বংশ প্রতিষ্ঠা হয়? অরেঞ্জ বংশ। আমরা অবশ্যই মনে রাখবো। আর মধ্য ইটালিতে পোপের শাসন প্রতিষ্ঠা হয়। তাহলে ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি থেকে তোমাদের পরীক্ষা আসে যে কোথায় কি বংশ প্রতিষ্ঠা হয়। এই বংশগুলোর নাম আমরা অবশ্যই মনে রাখবো। এবার আমরা আলোচনা করব ভিয়েনা সম্মেলনের
ক্ষতিপূরণ নীতি অনুসারে। দেখো, এই নীতির উদ্দেশ্য ছিল নেপোলিয়নের সঙ্গে যুদ্ধের ফলে যেসব দেশের ক্ষতি হয়েছে সেসব দেশের ক্ষতিপূরণ করা। এই নীতি অনুসারে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও প্রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশ দখল করে। আমরা এখন দেখব যে এই নীতি অনুসারে কোন দেশ কোন অঞ্চল লাভ করে। দেখো, প্রথমে আমরা দেখব অস্ট্রিয়া। দেখো, এই অস্ট্রিয়া ক্ষতিপূরণ নীতি অনুসারে লাভ করে উত্তর ইটালির লম্বার্ডি, ভেনেসিয়া, মধ্য ইটালির পার্মা, মডেনা, টাস্কানি অঞ্চল হচ্ছে। দেখো, তারপর জার্মানির কনফেডারেশন অব দ্য রাইন অঞ্চল। তো কনফেডারেশন অব দ্য রাইন অঞ্চল কে লাভ করে? তোমরা বলবে অস্ট্রিয়া। তাহলে তোমাদের পরীক্ষা আসতে পারে যে ক্ষতিপূরণ নীতি অনুসারে কনফেডারেশন অব দ্য রাইন অঞ্চল কার আধিপত্য প্রতিষ্ঠা হয়? তখন তোমরা উত্তর দেবে অস্ট্রিয়া। দেখো, এই নীতি অনুসারে অস্ট্রিয়া জার্মানি এবং ইটালির উপর আধিপত্য প্রতিষ্ঠা করে। এবার আমরা দেখব প্রাশিয়া। এই নীতি অনুসারে প্রাশিয়া কোন কোন অঞ্চল লাভ করে? দেখো, এই নীতি অনুসারে প্রাশিয়া সাক্সনির উত্তরাংশ, পোজেন, থন, ডানজিক ও রাইন অঞ্চল লাভ করে। দেখো, তাহলে প্রাশিয়া কোন কোন অঞ্চল লাভ করে? তোমরা কি সাক্সনির উত্তরাংশ, পোজেন, থন, ডানজিক অঞ্চল লাভ করে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে খুবই প্রশ্ন আসে এখান থেকে। তারপর দেখো রাশিয়া এই ক্ষতিপূরণ নীতি অনুসারে লাভ করে ফিনল্যান্ড, তুরস্কের সারাবিয়া অঞ্চল ও পোল্যান্ডের অংশবিশেষ। দেখো, এবার আমরা দেখব যে এই নীতি অনুসারে ইংল্যান্ড কোন কোন অঞ্চল লাভ করে। দেখো, এই নীতি অনুসারে ইংল্যান্ড লাভ করে ভূমধ্য সাগরের মাল্টা দ্বীপ, ভূমধ্যসাগরের মাল্টা দ্বীপ। তারপর হেলিগোল্যান্ড
কেপ কলোনি, কেপ কলোনি, ত্রিনিদাদ, ত্রিনিদাদ, মরিশাস, মরিশাস, সিংহল, সিংহল। তা দেখো, তাহলে ক্ষতিপূরণ নীতি অনুসারে ইংল্যান্ড কোন কোন অঞ্চল লাভ করে? তোমরা বলবে ভূমধ্যসাগরের মাল্টা দ্বীপ, অবশ্যই মনে রাখবো, হেলিগোল্যান্ড, কেপ কলোনি, মরিশাস, এটা অবশ্যই মনে রাখবে, সিংহল। তাহলে ক্ষতিপূরণ নীতি অনুসারে সিংহলের ওপর কার আধিপত্য প্রতিষ্ঠা হয়? তোমরা বলবে ইংল্যান্ডের। এখন আমরা আলোচনা করব যে ভিয়েনার সম্মেলনের গুরুত্বপূর্ণ নীতি ছিল একটি শক্তি সাম্য নীতি। এই শক্তি সাম্য নীতির উদ্দেশ্য ছিল যে ফ্রান্সে নেপোলিয়নের মতো কোনো শক্তি যাতে উত্থান না ঘটে এবং ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে, তার জন্য শক্তি সাম্য নীতি গ্রহণ করে। দেখো, এই শক্তি সাম্য নীতি অনুসারে ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দেওয়া হয় এবং ফ্রান্সের যে ভৌগোলিক সীমা ছিল সেই ভৌগোলিক সীমাটা কমিয়ে নিয়ে আসা হয় এবং ফ্রান্সের চারিদিকে ভৌগোলিক শক্তি বলয় গড়ে তোলা হয়। এই ভৌগোলিক শক্তি বলয় গড়ে তোলার জন্য কি করা হয়? দেখো, লুক্সেমবার্গ, মনে রাখবে, লুক্সেমবার্গ, বেলজিয়ামকে যুক্ত করা হয় হল্যান্ডের সঙ্গে। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে বেলজিয়ামকে আর লুক্সেমবার্গকে কার সাথে যুক্ত করা হয়? হল্যান্ডের সঙ্গে। তারপর রাইন অঞ্চলকে যুক্ত করা হয় কার সঙ্গে? প্রাশিয়ার সঙ্গে। কার সঙ্গে বললাম? প্রাশিয়ার সঙ্গে। তারপর দেখো, স্যাভয় ও জেনুয়াকে যুক্ত করা হয় পিডমন্ডের সঙ্গে। তাহলে ভিয়েনা সম্মেলনে শক্তি সাম্য নীতি অনুসারে কাকে কার সঙ্গে যুক্ত করা হয় এটা তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এখান থেকে অনেকটা প্রশ্ন আসে। দেখো, এখন আমরা আলোচনা করব যে ভিয়েনার সম্মেলনের উপর ভিত্তি করে 1815 খ্রিস্টাব্দে যে শক্তি সমবায় গড়ে ওঠে সেই শক্তি সমবায় নিয়ে আলোচনা করব। এই শক্তি সমবায়ের উদ্দেশ্য ছিল মূলত তিনটি। প্রথম উদ্দেশ্য ছিল ভিয়েনা সম্মেলনের গৃহীত সিদ্ধান্তগুলিকে কার্যকর করা। 2 নম্বর উদ্দেশ্য ছিল ইউরোপের শান্তি বজায় রাখা। 3 নম্বর উদ্দেশ্য ছিল ফ্রান্সের ভৌগোলিক সীমা সুনির্দিষ্ট করা। আর এই ভিয়েনা সম্মেলনের উপর ভিত্তি করে যে শক্তি সমবায় গড়ে ওঠে, এই শক্তি সমবায়ে 2টি গুরুত্বপূর্ণ চুক্তি করা হয়। একটা হলো কি শক্তি সমবায়, আর একটা হলো কি পবিত্র চুক্তি। এখানে চুক্তি হবে। পবিত্র চুক্তি। দেখো, প্রথমে আলোচনা করব চতুর্শক্তি সমবায়। এই চতুর্শক্তি সমবায়ের সংগঠক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখ। এটি গঠিত হয় 1815 খ্রিস্টাব্দে 20 নভেম্বর। তাহলে চতুর্শক্তি সমবায় কবে গড়ে ওঠে? 1815 খ্রিস্টাব্দে। এই চতুর্শক্তি সমবায়ের মোট 5টি বৈঠক হয়। এই বৈঠকগুলি নাম কি এবং কবে সংগঠিত হয় সেটা তোমরা মনে রাখবে। দেখো, প্রথম বৈঠক হয় আইলা স্যাপল, এটা হয় প্রথম 1818 খ্রিস্টাব্দে। দ্বিতীয় হয় ট্রোপো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 1820 খ্রিস্টাব্দে। তৃতীয় হয় লাইব্যাক, এটা হয় 1821 খ্রিস্টাব্দে। চতুর্থ হয় ভেরেনা, এটা হয় 1822 খ্রিস্টাব্দে। সর্বশেষ হয় এটা 1825 খ্রিস্টাব্দে সেন্ট পিটার্সবার্গ। দেখো, এবার আমরা আলোচনা করব
পবিত্র চুক্তি, এই পবিত্র চুক্তির উদ্ভাবক ছিলেন রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার। এটি ঘোষণা করেন 1815 খ্রিস্টাব্দে। কিন্তু এই পবিত্র চুক্তির মূল প্রেরণাদাতা ছিলেন ফন কুডেনার। অবশ্যই আমরা মনে রাখবো। তাহলে পবিত্র চুক্তির মূল প্রেরণাদাতা কে ছিলেন? ফন কুডেনার। এবার আমরা দেখব যে এই পবিত্র চুক্তিতে কারা কারা স্বাক্ষর করেনি। অবশ্যই মনে রাখবো, পোপ, তুরস্ক ও ইংল্যান্ড এরা কিন্তু এই পবিত্র চুক্তিতে স্বাক্ষর করেনি। দেখো, তাহলে স্বাক্ষর কারা করলো? স্বাক্ষর করেছিল রাশিয়া, পার্সিয়া ও অস্ট্রিয়া। আমরা অবশ্যই মনে রাখবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এরপর আমরা আধুনিক ইউরোপ জন মুখোপাধ্যায় বই থেকে ফরাসি বিপ্লব এবং জুলাই বিপ্লব নিয়ে আলোচনা করব।